অবৈধ ইউনূস সরকারের ঘোর আমল তখন। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সকলে একযোগে সকল শক্তি দিয়েও গোপালগঞ্জে এনসিপিকে জনসভা করাতে পারেনি। মানুষ খুন করেছে গোপালগঞ্জের, বাড়ি বাড়ি গিয়ে মানুষ ধরে এনেছে, কিন্তু জনসভা করাতে পারেনি। ফরিদপুর থেকে পালাতে হয়েছিল, নোয়াখালী, চট্টগ্রামে বাধা পেয়েছিল। আর এখন তো আসলে বিএনপির আমল, প্রশাসনও আগের মতো এনসিপির পদলেহন করে না, পুলিশ প্রোটেকশন দেয় না। সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী জানে, ফলে নিজেদের আয়োজনে নিজেরাই পটকা না ফোটালে বোঝা যাবে কি করে যে এখনো দলটি বেঁচে আছে, এখনো তারা টিকে আছে। এমনিতে তো এনসিপি জামায়াতে বিলীন হয়ে গেছে, দলের মূল চেহারাগুলো জামায়াত থেকে এসেছে, শিবির ছিল গুপ্ত, আওয়ামী লীগে আশ্রয় নিয়েছিল, তারপর এনসিপি করেছে। আর যারা উটকো ফুটকো তাদেরকে জামায়াত নেয়নি, কারণ দরকার নেই। যেমন আশুলিয়া থেকে নির্বাচনে দাঁড়ানো এক গালিবাজ এনসিপি নেত্রী। ফলে গ্যাঞ্জাম লাগানোটা জরুরি, সাভারে সেটাই হয়েছে। এবং তার ফলে সারা দেশে তাদের পদযাত্রা হবে কিনা, চলুন বিশ্লেষণ করার চেষ্টা করা যাক। এনসিপির সবচেয়ে বড় সংকট এখন হামলা নয়, নিরাপত্তাও নয়, প্রশাসনিক বাধা তো নয়ই। তাদের মূল সংকট হলো নিজেদের অস্তিত্ব। দলটি জন্মের আগেই রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে। শুধু নামটা আছে, আর কয়েকজন মাইকমুখী নেতা আছে, কিছু ফেসবুক রাজনীতির শব্দ আছে, কিন্তু মাঠ নেই, সংগঠন নেই, জনতা নেই, বিশ্বাসযোগ্যতা তো নেই। যে দল এক সময় অবৈধ ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় নিজেকে নতুন বাংলাদেশের প্রতিনিধি বা নয়া বন্দোবস্তের প্রতিনিধি বলে চালাতে চেয়েছিল, সেই দল এখন নিজেরা বুঝে গেছে যে রাষ্ট্রীয় মদত ছাড়া তাদের পক্ষে একটি ইউনিয়ন পর্যায়ের সভাও স্বাভাবিকভাবে দাঁড় করানো কঠিন, টিকে থাকা তো দূর কি বাত। এনসিপি কখনোই স্বাভাবিক রাজনৈতিক দল ছিল না, এটি ছিল ইউনূস আমলে তৈরি হওয়া একটি কিংস পার্টি প্রকল্প। এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রের টাকা পয়সা, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে ব্যবহার করে একটি দল খোলা হয়েছিল। কোথা থেকে খোলা হয়েছিল আপনাদের মনে থাকার কথা, যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে তারা রুম নিয়ে এসব কাজ করত। ক্ষমতার ছায়ায় জন্ম, প্রশাসনের প্রোটেকশনে হাঁটা, মিডিয়ার আলোয় বড় হওয়া, আর মব রাজনীতির উপর দাঁড়িয়ে নিজেদের জনগণের প্রতিনিধি হিসাবে বিক্রি করা, এটাই ছিল এনসিপির রাজনীতির মূল মন্ত্র। কিন্তু রাষ্ট্রীয় ছাতা সরে গেলেন যে দল মাটিতে দাঁড়াতে পারে না, তাকে রাজনৈতিক দল বলা যায় না, তাকে বলা যায় ক্ষমতায় ব্যবহৃত অস্থায়ী পণ্য। এনসিপি এখন সেই পণ্য যার মেয়াদ ফুরিয়ে গেছে, পুরোই একটা মেয়াদ উত্তীর্ণ পণ্য। এই কারণেই সারা দেশে ঘোষিত জুলাই পদযাত্রা শুরু হওয়ার আগেই প্রশ্ন ছিল, তারা লোক আনবে কোথা থেকে? কোন আবেগে মানুষ আসবে বলুন? কোন রাজনৈতিক বিশ্বাসে মানুষ তাদের পাশে দাঁড়াবে? যে জুলাইকে তারা বিপ্লব বলে বিক্রি করেছিল, সেই জুলাই এখন সাধারণ মানুষের কাছে প্রতারণার আরেক নাম। মানুষ বুঝতে পারছে তাদের ক্ষোভ, বেকারত্ব, কষ্ট, বিভ্রান্তি এবং আবেগকে ব্যবহার করা হয়েছিল একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য। তারা ভেবেছিল পরিবর্তন আসবে, এসেছে বিশৃঙ্খলা। তারা ভেবেছিল ন্যায় আসবে, এসেছে মব। তারা ভেবেছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, হয়েছে নতুন ভাগ বাটোয়ারা। আর ভেবেছিল রাষ্ট্র উদ্ধার হবে, রাষ্ট্র আরো অনিশ্চয়তার মধ্যে পড়েছে এখন। এই বাস্তবতায় জুলাই পদযাত্রা মানুষের কাছে আর কোনো নৈতিক কর্মসূচি তো নয়, এটি মূল রাজনৈতিক ব্র্যান্ডের শেষ বাজারজাতকরণ বলতে পারেন আপনি, মার্কেটিং। এনসিপি যে জুলাইয়ের নামে মাঠে নামতে চাইছে, সেই জুলাই নিজেই বা জুলাই নিয়েই এখন মানুষের বিতৃষ্ণা। মানুষ মনে করে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। যে তরুণদের মুখ সামনে রেখে রাজনীতির নতুন ভাষার কথা বলা হয়েছিল, তারা এখন পুরনো ক্ষমতার দালালি, জামায়াতি প্রভাব, বিদেশি পৃষ্ঠপোষকতা এবং সুযোগ সন্ধানী রাজনীতির মুখোশ হিসেবে ধরা পড়ে গেছে। তারা বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, মানুষ সেটা বুঝতে পেরেছে। তারা দিল্লি না ঢাকা করতে করতে তারা আমেরিকাকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে এসে ফেলেছে। ফলে এসব এনসিপির জুলাই নিয়ে যত কথা বলুক না কেন, মানুষ তত দূরে সরে যাচ্ছে। এখানে জামায়াতের প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ। এনসিপির যে কয়টি মুখকে একসময় জাতীয় রাজনীতির নতুন প্রতীক বানানোর চেষ্টা হয়েছিল, তারা শিবির ছিল
পরবর্তীতে তারা জামায়াতের ছায়ায় ঢুকে গেছে অথবা জামায়াতি রাজনীতির সঙ্গে মিশে গেছে। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ এনসিপির রাজনৈতিক রক্তপ্রবাহেই জামায়াতি কৌশল ছিল। একদিকে তরুণ মুখ, অন্যদিকে সংগঠিত ধর্মভিত্তিক নেটওয়ার্ক, একদিকে সংস্কার, অন্যদিকে প্রতিশোধ, একদিকে গণতন্ত্রের ভাষা, অন্যদিকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া, রাষ্ট্রীয় নীতিতে পরিণত করার বাসনা। এই যে সব চরিত্র, এটা তো বেশি দিন লুকিয়ে রাখা যায়নি। এখন সেটা আরও উন্মুক্ত, আরও মানুষের সামনে স্পষ্ট। ফলে এনসিপি আজ সব দিক থেকে নিঃস্ব। জামায়াত যাদের দরকার ছিল তাদের নিয়ে নিয়েছে বা ব্যবহার করেছে, যাদের দরকার নেই তারা এনসিপির ভাঙা ঘরে পড়ে আছে। এই বাকি অংশ দিয়ে দল চলবে না, পদযাত্রা হবে না, জনসমাবেশ তো হবেই না। কিছু স্লোগান হয়তো হবে, কিছু ফেসবুক পোস্ট হবে, কিছু নাটকীয় উপস্থিতি হবে, কিন্তু রাজনীতি হবে না। মানুষ রাজনীতি করতে গেলে মানুষের দরকার হয়, আর মানুষ এনসিপির পাশে নেই। আপনি কি সাভারের সেই জনসভার ভিডিওটি দেখেছেন যেখানে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে? কয়জন মানুষ ছিল? এই কারণেই সাভারের ঘটনাকে শুধু একটি ককটেল বিস্ফোরণ হিসেবে দেখলে পুরো ছবি আপনি দেখতে পাবেন না। এখানে বড় ছবিটা হলো এনসিপির ঘোষিত পদযাত্রা নিজেই তাদের জন্য রাজনৈতিক ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। তারা ঘোষণা দিয়েছে 100 উপজেলায় যাবে, কিন্তু কোথায় যাবে, কার কাছে যাবে, কি বলবে, মানুষকে কি দিয়ে বোঝাবে যে জুলাইয়ের নামে যে অস্থিরতা, ভাঙন, ভয়, মব এবং প্রতারণার রাজনীতি তৈরি হয়েছিল তার দায় তাদের নয়? মানুষ যদি প্রশ্ন করে আপনারা তখন কোথায় ছিলেন রাষ্ট্রের উপর যখন মব সৃষ্টি করা হয়েছিল? তখন আপনারা কি করেছিলেন? যখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করা হচ্ছিল তখন আপনারা কার পাশে দাঁড়িয়েছিলেন? তখন এনসিপির উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর বা এসব প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। তাই পদযাত্রা চালিয়ে যাওয়া মানে হবে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনা প্রকাশ্যে মানুষের সামনে নিয়ে আসা। প্রতিটি উপজেলায় কম লোক, অর্ধেক ভাড়া করা ভিড়, প্রশাসনিক অনীহা, স্থানীয় প্রতিরোধ, সংগঠনের ভাঙন আর মানুষের নীরব প্রত্যাখ্যান, এগুলো প্রকাশ পেতে শুরু করেছিল। দলটি আর মিডিয়ায় বানানো দল হিসেবে টিকে থাকতে পারছিল না বা পারছে না। তাই দরকার ছিল একটি অজুহাত। নিরাপত্তা সেই অজুহাতকে সবচেয়ে সুবিধাজনক ভাষা দিল। সাভারে ঘটনা ঘটানো হলো, সারা বাংলাদেশে যাতে আর না যাইতে হয় নিরাপত্তার কথা বলে। সাভারের বিস্ফোরণের পর এনসিপি নেতাদের আচরণ সেই জায়গা থেকেই বুঝতে হবে। তারা সরাসরি নিরাপত্তা প্রশ্ন তুলেছে, থানায় গেছে, স্লোগান দিয়েছে, নিজেদের উপর হামলার বয়ান তৈরি করেছে। এই বয়ান তাদের জন্য রাজনৈতিকভাবে দরকারি, কারণ এখন তারা বলতে পারবে আমরা মাঠে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের নিরাপত্তা দেওয়া হয়নি, আমরা জনগণের কাছে যেতে চেয়েছিলাম কিন্তু হামলা হয়েছে, আমরা পদযাত্রা করতে চেয়েছিলাম কিন্তু রাষ্ট্র আমাদেরকে দেয়নি। অর্থাৎ জনসমর্থনের অভাবকে নিরাপত্তা সংকট হিসাবে প্যাকেজ করা হলো, রাজনৈতিক ব্যর্থতাকে নিপীড়নের গল্প দিয়ে ঢেকে দেওয়া হলো। প্রশ্ন হলো, ইউনূস আমলে তারা যখন বের হতো তখন কি নিজেদের সাংগঠনিক শক্তিতে বের হতো? না, তখন রাষ্ট্রীয় নিরাপত্তা ছিল, সেনাবাহিনীর এপিসি ছিল, ট্যাঙ্কের মধ্যে ঢোকা যেত, প্রশাসনিক সহায়তা ছিল, মিডিয়ার বাড়তি প্রচার ছিল, ক্ষমতার অদৃশ্য আশীর্বাদ ছিল। তখন এনসিপি ভাবতো এটাই তাদের জনপ্রিয়তা, এটাই তাদের শক্তি, কিন্তু সেই রাষ্ট্রীয় মদত তো নেই। তখনই দেখা যাচ্ছে যে পায়ের নিচে তাদের মাটি নেই। যে দল পুলিশের কর্ডন ছাড়া হাঁটতে পারে না, সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া, এপিসি ছাড়া কোনো শহরে ঢুকতে পারে না, প্রশাসনের নীরব সহায়তা ছাড়া জনসমাগম দেখাতে পারে না, সেই দল জনগণের দল তো নয়, রাষ্ট্রের একটা প্রকল্প, ডিপ স্টেটের একটা প্রকল্প। সাভারের বিস্ফোরণ কে ঘটিয়েছে তা তদন্তের বিষয়, কিন্তু এই ঘটনার রাজনৈতিক ব্যবহার কিভাবে হচ্ছে তার চোখের সামনে পরিষ্কার। এনসিপি এখন নিরাপত্তাকে ঢাল বানাতে বানিয়েছে, কারণ সামনে পদযাত্রা চালিয়ে যেতে হলে বা চালিয়ে গেলে তাদের মূল সংগঠন আরও নগ্ন হয়ে যাবে। তারা জানে দেশের 100 উপজেলায় মানুষ ভাড়া করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা জানে জুলাইয়ের নামে এখন আর মানুষ আবেগে ভেসে আসবে না, তাদেরকে টাকা দিয়ে আনতে হবে। বসুন্ধরা এখন তো আর টাকা দেবে না, রূপায়ণ আর টাকা দেবে না, মেঘনা গ্রুপ আর টাকা দেবে না, সিটি গ্রুপ আর টাকা দেবে না। তারা জানে তাদের নাম শুনলেই অনেক মানুষ এখন প্রতারণা, মব, বিদেশের কাছে দেশ বিক্রি, জামায়াত, ক্ষমতা লিপ্সার কথা ভাবে। এই অবস্থায় সাভারের মতো একটি ঘটনা তাদের জন্য রাজনৈতিক অক্সিজেনের মতো। অন্তত কিছুদিন বলতে পারবে যে আমরা যেতে পারিনি কারণ নিরাপত্তা ছিল না। কিন্তু রাজনীতির নিষ্ঠুরতা হলো অজুহাত দিয়ে তো দল বাঁচানো যাবে না, নিরাপত্তা ভীতি দেখিয়ে জনসমর্থন তৈরি করা যাবে না।
মানে ককটেল বিস্ফোরণ দিয়ে সাংগঠনিক কাঠামো দাঁড় করানো যাবে? আর মৃত রাজনৈতিক প্রকল্পকে শুধু স্লোগান দিয়ে জীবিত দেখানো যাবে না বাবা। এনসিপি এখন সেই মৃত প্রকল্পের শেষ অভিনয় করছে, কখনো মিছিলের নামে, কখনো পদযাত্রার নামে, কখনো হামলার অভিযোগের নামে, কখনো নিরাপত্তার অজুহাতে। এনসিপির সামনে এখন তিনটি বাস্তবতা। এক, জামায়াত তাদের মূল রাজনৈতিক শক্তি শুষে খেয়ে ফেলেছে, বা আসলে তারা তো জামায়াতের বি টিম এমনিতেই ছিল, মানুষ সেটা বুঝে ফেলেছে। দুই, ইউনূস আমলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আর নেই। তিন, জুলাইয়ের নৈতিক পুঁজি এখন জনঘৃণায় পরিণত হচ্ছে, জুলাই সিডিআই হয়ে গেছে। এই তিনটির যোগফল হলো রাজনৈতিক মৃত্যু। সাভারের বিস্ফোরণ এই মৃত্যুকে ঢাকার চেষ্টা হতে পারে, কিন্তু এই মৃত্যুকে তো আর থামানো যাবে না। শেষ পর্যন্ত এনসিপি আর পদযাত্রায় যাবে কি যাবে না সেটি মানে ঘোষণার বিষয়, ঘোষণা আসবে, কিন্তু বিশ্লেষণ বলছে তারা রাজনৈতিকভাবে আর হাঁটার অবস্থায় নেই। কারণ পদযাত্রা পায়ের শক্তিতে হয় না, হয় জনতার শক্তিতে, জনগণের শক্তিতে। এনসিপির পা আছে, মাইক আছে, দিল্লি না ঢাকা স্লোগান আছে, কিন্তু জনতা তো নেই। জনতা তো বুঝে ফেলছে দিল্লি না ঢাকা বলতে বলতে আমেরিকা কায়না বাংলাদেশে বসানো হয়েছে। সুতরাং আর জনতা না থাকলে পদযাত্রা হয় না, শুধু ব্যর্থতার শব্দ, ধোয়া আর অজুহাত ককটেল হয়ে ফোটে। ককটেল, ককটেল মানে পান করার ককটেল নয়, ককটেল হয়ে ফোটে। জনগণ ককটেল ফোটায়। ভালো থাকবেন সবাই।